আমাদেরকে হত্যা করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। এই যে দেখেন, এই যে ছবি, এই যে আসিফ মাহতাব, এটা আমার ছবি এবং এটা আসিফ মাহতাব, দুইজনের মাথা কেটে চোখ বের করে বলতেছে যে ফুটবল খেলবে। কারা? একজন বাংলাদেশে অনেক সমস্যা, কিন্তু আলটিমেটলি সেই ট্রান্সজেন্ডার, সেই পতিতাবৃত্তি, এগুলিই মনে হয় সংস্কার। এগুলো ছাড়া দুনিয়াতে কিছু নাই। একটা যোগ্যতা হয়ে গেছে। সমকামীদের জন্য ইউনিভার্সিটিতে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। আপনারা বিভিন্ন জায়গায় শব্দের মার প্যাচে ট্রান্সজেন্ডারিজম, এলজিবিটি কিউ, বিভিন্ন জায়গায় ভালো সংস্কারের মধ্যে কিছু একটা ঢুকাই দেয় কোনো একটা জায়গায়। এই যে দেখেন, আমেরিকার একজন তাদের এক সংসদ সদস্যকে হত্যার হুমকি দেয়, সাথে সাথে গ্রেপ্তার করেছে। আর আমাদের ঘটনা 12 তারিখের পর থেকে ঘটেছে, কিন্তু কোনো উদ্যোগ তেমন হয়নি। পুলিশও আমাদের নিরাপত্তা দিচ্ছে না। এবং 162 জন মানুষ এর পক্ষে বিবৃতি দিয়েছে। তা আমাদের যে হত্যার প্ররোচনা, এইটা নিয়ে একটা কথা বলে না, বলে যে এটা মব। প্রফেসর অনু মোহাম্মদ, সামিনা লুৎফা আর রাজনীতিবিদ আপনারা জুনায়েদ সাকি, আপনারা চিন্তা করেন, আগে ফর্মে ছেলে ও মেয়ে, এখন ছেলে মেয়ে অন্যান্য, ছেলে মেয়ে ট্রান্সজেন্ডার, সবাই কিন্তু ধরতে পারে নাই মানুষ। প্রথম আলো, ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন, এই তিনটা হলো মিডিয়া পার্টনার। সমস্যা হচ্ছে আমাদের পুরুষত্ব নাই, রাজনীতিবিদদের পুরুষত্ব নাই, তারা ভয় পায়। এত প্রতিবাদের পরেও যেই সংস্কারগুলো হচ্ছে, সেইটা হচ্ছে এলজিবিটি সংস্কার। আপনারা অবাক হয়ে যাবেন, 6টা সংস্কার পলিসি যে প্রস্তাব করেছে, যেটা প্রকাশিত হয়েছে, 6টা, সংবিধান থেকে শুরু করে মিডিয়া এবং পুলিশ সংস্কার, শ্রম সংস্কার, সব জায়গায় শব্দের মার পেঁচে সমকামিতার ইস্যু আছে। এখন এই জিনিসগুলো আমাদের চোখের সামনে ঘটছে এবং আমরা যখন এটার প্রতিবাদ করছি, কারণ এই জিনিসগুলো তো নতুন, অনেকেই ধারণা নাই, তো সেই জন্য আমাদেরকে হত্যা করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। এই যে দেখেন, এই যে ছবি, এই যে আসিফ মাহতাব, এটা আমার ছবি এবং এটা আসিফ মাহতাব, দুইজনের মাথা কেটে চোখ বের করে বলতেছে যে ফুটবল খেলবে। কারা? ওপেনলি সমকামী এবং সিলেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল। কোথায়? একটা যোগ্যতা হয়ে গেছে, দের জন্য ইউনিভার্সিটিতে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা। এটা কিন্তু 92% মুসলিমের দেশ ছিল। এই সংস্কার কিন্তু হচ্ছে, যারা কথা বলছে তাদের কথা মিডিয়াও শুনে না, পুলিশও আমাদের নিরাপত্তা দিচ্ছে না। এই যে দেখেন, আমেরিকার একজন তাদের এক সংসদ সদস্যকে হত্যার হুমকি দেয়, সাথে সাথে গ্রেপ্তার করেছে। আর আমাদের ঘটনা 12 তারিখের পর থেকে ঘটেছে, কিন্তু কোনো উদ্যোগ তেমন হয়নি। এই যে গতকালের একটা ভাইরাল হওয়ার পরে ডিবি থেকে একজন পুলিশ ফোন করেছিল যে আপনাদের জিডি আমরা করব। আমি সব ডকুমেন্ট পাঠাইছি, আর কোনো আপডেট নাই। এই হচ্ছে নতুন বাংলাদেশ। এখন 2-3টা জিনিস আমার সবচেয়ে আরও দুঃখজনক, যত বাম পার্টি আছে, বাম যে সংগঠন, ছাত্র ইউনিয়ন আর এই যে বিপ্লবী পরিষদ, কি নাম আছে, সবাই এই সবের পক্ষে নিয়েছে এবং 162 জন মানুষ এর পক্ষে বিবৃতি দিয়েছে। তা আমাদের যে হত্যার প্ররোচনা, এইটা নিয়ে একটা কথা বলে নাই, বলে যে এটা মব। চিন্তা করতে পারেন, এর মধ্যে প্রফেসর অনু মোহাম্মদ, সামিনা লুৎফা আর রাজনীতিবিদ আপনারা জুনায়েদ সাকি, এই যে আপনারা অনেকেই জুনায়েদ সাকির সাথে একসাথে বসে মিটিং করেন, এইখানে সবাই আলেম ওলামা থেকে শুরু করে সবাই, সে যে তার পক্ষে অংশ নিল, সেই জিনিসটা তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ এই রাজনীতিবিদ আপনাদের ইমেজ ব্যবহার করে তারা আমাদের বিরুদ্ধে কাজ করতেছে। এটার প্রতিবাদের জন্য আপনাদের তো তাকে বয়কট করা উচিত। এখন একটা জিনিস আমি বলতে চাই, আমি একজন একাডেমিশিয়ান, রিসার্চার মানুষ, থ্যালাসেমিয়া, তারপর ধরেন শিশুরা মোটা হয়ে যাচ্ছে, ডেঙ্গু, এগুলো নিয়ে গবেষণা করি। কিন্তু 2022 সালের আগে আমি এই সমস্ত কিছুই জানতাম না, জানতাম কিন্তু এত গভীরতা জানতাম না। পরে যখন
ঘটনা ঘটলো যে যে অনেক কাহিনী আছে, এর নিয়ে আমি একটা রেফারেন্স বইও লিখেছি, যেটার ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে যে আসিফ মাহতাব বই ছিল একটা সেমিনারে, তারপর তো সবাই জানলেন। এরপর থেকে ঘাটাঘাটি করে দেখা গেল সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে। আপনারা চিন্তা করেন, আগে ফর্মে ছেলে ও মেয়ে, এখন ছেলে মেয়ে অন্যান্য, ছেলে মেয়ে ট্রান্সজেন্ডার। এই যে পাসপোর্ট থেকে শুরু করে সরকারের সব ফর্মে, ইভেন কি আয়করের মধ্যে যেটা লেখা আছে যারা তৃতীয় লিঙ্গের হবে তাদেরকে আয়কর মৌকুব করে দেওয়া হবে। তৃতীয় লিঙ্গ মানে কিন্তু হিজড়া না, হিজড়া হচ্ছে জন্ম মানে লিঙ্গ প্রতিবন্ধী মেডিকেল সমস্যা, আর তৃতীয় লিঙ্গ শব্দের জন্ম হয়েছে তার জন্য 150 বছর আগে। এখন এই শব্দগুলো আমাদের বাংলাদেশে স্পষ্ট করা হয় নাই, যার ফলে মানুষ বুঝতেছে একটা, কিন্তু আইনত অন্যদিকে চলে যাচ্ছে। এখন এই যে এই জিনিসগুলো যে চেঞ্জ হয়ে গেল, ইভেন কি যে প্রথম আলো, মানে এই যে এইটা কিভাবে আসলো, ব্র্যাক ইউনিভার্সিটির নেতৃত্বে, এগুলো আমি অলরেডি আমার 600 পাতার বইয়ে লেখা আছে তথ্য উপাত্ত দিয়ে। ব্র্যাক ইউনিভার্সিটির নেতৃত্বে 2005 সালে শুরু হলো এটা, সবাই কিন্তু ধরতে পারে নাই মানুষ। প্রথম আলো, ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন, এই তিনটা হলো মিডিয়া পার্টনার। 2 জন অ্যাক্টিভিস্টকে বাংলাদেশে সেলিব্রিটি স্ট্যাটাস আনার জন্য প্রথম আলো 17টা আর্টিকেল প্রকাশ করছে 2 বছরে। চিন্তা করতে পারেন, আমাদের হত্যার খবর ছাপাতে পারে না, বিবৃতিও ছাপায় না, কিন্তু এর জন্য আলাদা সব কিছু বরাদ্দ থাকে। তাহলে বুঝতে পারছেন যে তাদের উদ্দেশ্য কি। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস ক্লিয়ার করা উচিত। একটা হচ্ছে যে এলজিবিটি কি অধিকারের বিষয়, এটা কিন্তু অনেকে জানে না। একটা হচ্ছে আচরণ যে গোপনেও করতে পারে, এই ক্যাডেট কলেজ, তারপরে আর্মি ব্যারাক, মেস, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় লুকায় লুকায় অনেকে অনেক কিছু করতে পারে। এইটা হচ্ছে একটা আচরণ। আরেকটা হচ্ছে অধিকার। বাংলাদেশে অধিকার শব্দের মিনিং ম্যাক্সিমাম লোক বোঝে না, শিক্ষিত মানুষও বোঝে না, ইউনিভার্সিটির প্রফেসরও বোঝে না অধিকার কি বোঝাচ্ছে। এখন অধিকারটা হচ্ছে এটাকে সামাজিকভাবে বৈধতা অর্জন করা, যেখানে সরকার প্রমোট করবে। সরকার আমাদের বাচ্চাদেরকে আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সন্তানদেরকে এলজিবিটি শিক্ষা দিবে, তাদের সম্মান করা শিক্ষা দিবে। আপনার পতিতার কথা শুনে আপনারা অবাক হয়ে যান। এইখানে বলা হচ্ছে এইটা যদি করতে পারে তাহলে তো আর খারাপ কাজ আর কোনোটা বাকি নাই বাংলাদেশের, যে কোনো খারাপ কাজ করা যাবে। এলজিবিটি যদি অধিকার হয় তাহলে এই যে ইনসেস্ট বলে অজাচারও অধিকার হয়ে যাবে। এবং এটা নিয়ে 2007 সালে অলরেডি মিটিং হয়েছে, এগুলো আমার বইতে সব ডকুমেন্ট করা হয়েছে। সো এখন এইটার সমস্যার সমাধান কি হবে? এখন ধরেন আমরা এতদিন ধরেন চেষ্টা করতেছি এই গোষ্ঠীগত বা এককভাবে, কিন্তু এটা দিয়ে সমস্যার সমাধান হবে না। এটা সমাধান রাজনীতিকভাবেই করতে হবে। এখন রাজনীতিকভাবে না করলে তারা এত আগায় গেছে, 100 বছর আগায় আছে আমাদের চেয়ে। এটাকে সমাধান করে রাজনৈতিকভাবে। এইটা শুধু মুসলিম ইস্যু না, দেখেন সম্প্রতি রাশিয়া এলজিবিটিকে চরমপন্থী জঙ্গিবাদের সাথে লিঙ্ক করেছে, 100 জনদের গ্রেপ্তার করছে কিছুদিন আগে। চায়না নাস্তিকবাদী দেশ, সেইখানেও তার পক্ষে লেখালেখি করছে, এক রাইটারকে গ্রেপ্তার করছে। কেউ ফ্ল্যাগ নিয়ে দৌড় দিলে, মিছিল করলে তাকে সাথে সাথে গ্রেপ্তার করা হয়। কেন? জনসংখ্যা কমে যাবে এই চিন্তায়। তারপরে দেখেন হাঙ্গেরিতে জেন্ডার স্টাডিজই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কারণ এদের জনসংখ্যা কমে যাচ্ছে। এখন মুসলিম দেশের মধ্যে দেখেন মালয়েশিয়া এত কড়া যে হাত ঘড়ির মধ্যে যদি রংধনুর ছবি থাকে, গত 2023 সালের ঘটনা বলছে যা 3 বছরের জেল হবে, এবং যে ঘড়ি বিক্রি করবে এবং যে যার সংগ্রহে থাকবে। সো তাহলে কি মালয়েশিয়ার বিজনেস কি কমে গেল? না। এইখানে রাজনীতিক বলতে যেটা বোঝাচ্ছে, দেখেন ট্রাম্প এবং আর্দোগান তুরস্কের, ওদের নির্বাচনী ইশতেহারে এলজিবিটি ইনক্লুড করেছে, যে প্রতিরোধের জন্য নির্বাচনী ইশতেহারে তারা করেছে। দেখেন
এখন এটা তো মুসলিমদের আইডেন্টিটির প্রশ্ন। এখন অনেকে ভাবতে থাকে আমেরিকা রাশিয়া, আমেরিকা ইউরোপ বাংলাদেশকে চাপ দিবে, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বলে। নো, কেউ যদি বলে দিস ইজ মাই, আমার এটা পরিচয়, আইডেন্টিটি, আমরা যদি স্থির থাকতে পারি কেউ আপনাকে জোর করবে না। সমস্যা হচ্ছে আমরা, আমাদের পুরুষত্ব নাই, রাজনীতিবিদদের পুরুষত্ব নাই, তারা ভয় পায়, নিজের পরিচয়কে রক্ষা করতেও ভয় পায়। সেই জন্য এই যে ইলেকশন আসতেছে সবার একই থাকবে, সব দলকে বলতে হবে যে আমাদের একটা যে আইন আছে 377, এই আইনটা যেন কার্যকরী হয়, এবং এই আইনটার কার্যকরী করতে অস্পষ্ট 8-10টা শব্দ আছে, এইটাকে আইনি ডেফিনেশন যদি ক্লিয়ার করে দেয় তাহলে অটোমেটিক বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য আমাদেরকে রাজনৈতিক এটাকে মোকাবেলা করতে হবে, এবং সব দলকে বলতে হবে যে প্রতিরোধের জন্য, যে গ্লোবাল এজেন্ডা প্রতিরোধের জন্য আপনাদের আপনাদের পরিকল্পনা কি। দেখবেন যে এইটা দিয়ে ভোটাভুটি অনেক চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশে। আপনারা কি সংস্কার চান নাকি চান না? সংস্কার কি চান নাকি? আচ্ছা, আপনারা অনেকেই বলছেন সংস্কার চাই। আমার পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছেন যারা সবাই সংস্কার চায়, কিন্তু সংস্কার কমিটিগুলো কি সংস্কারগুলো লিখেছে এটা কি আপনারা কেউ একবার পড়েছেন? তাহলে সংস্কারের ভিতরে কি লিখেছে, তারা কি করেছে সেটা আমরা পড়ি নাই, কিন্তু আমরা জনগণ, দল মত সবাই সংস্কার চাচ্ছি। আমার নিজের ক্লোজ কাজিন বলেন, সবাই সংস্কার চায়, কিন্তু যখন বলি একটু পড়ে দেখো সংস্কারটা কি করলো, তখন মানুষ পড়ে না। গণতান্ত্রিক পদ্ধতির একটা ক্ষুদ্র সমস্যা এটাই, একটা চ্যালেঞ্জ এটাই, যে মানুষকে খুব সহজভাবে ধোঁকা দেওয়া যায়। আমরা জানি এখানে যারা আছেন, আমি সহ আমরা সবাই কিন্তু সংস্কার চাই, কিন্তু সংস্কারটা কি হবে, আমরা কি চাচ্ছি সেটার সাথে তারা যে সংস্কার, ইন্ট্রিম সরকার যে সংস্কারগুলো করছে কিনা, সেটার কোনো সম্পর্ক আদৌ আছে কিনা সেটার কিন্তু আমরা জানি না। প্রথম একটা সংস্কারের কথা বলি, সেটা হচ্ছে আমরা দেখেছি নারী সংস্কার কমিটির ভিতরে প্রস্তাবনা হয়েছে, যেমন আমাদের বাংলাদেশের সংবিধানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য স্টেট, এটা কোনো টাট্টিখানি কথা না, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য স্টেটে বলা আছে রাষ্ট্র পতিতাবৃত্তি ও জুয়া প্রতিরোধ করায় ব্যবস্থা গ্রহণ করবে। তো এইরকম একটা সাংবিধানিক বিষয় তারা সংস্কার করে বাতিল করতে চাচ্ছে। সেখানে তারা কি আনতে চাচ্ছে, পতিতাবৃত্তিকে বৈধ পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে, এইটাই হচ্ছে তাদের সংস্কার। এই ধরনের সংস্কার হচ্ছে আপনারা বলছেন সংস্কার চান, সংস্কার হচ্ছে নতুন বাংলাদেশ হচ্ছে এই সংবিধান পরিবর্তন করে পতিতাবৃত্তি ঢুকানো, এই সংস্কার, এই পরিবর্তন। তো এইটা কি আপনারা চান কি না? তাহলে আমরা কিভাবে এদেরকে দিয়ে, যারা সংস্কার করছে তাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, আপনাদেরকে অনেক ভালো সংস্কার দেখাচ্ছে এবং ভালো সংস্কার আছে ওটার ভিতরে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। জিনিসটা হচ্ছে এক গ্লাস পানির মধ্যে কিছুটা বিষ, পানি ঠিকই আছে, সাথে বিষও আছে। আমরা দেখলাম জনাব রাখাল রাহা, যিনি মোটামুটি একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়েছিল, মারামারি হয়েছে, এটা একদম অত্যন্ত দুঃখজনক। উনি হচ্ছে ওনার নেতৃত্বে বিভিন্ন সময় আমরা দেখলাম, এবং আদার্স যারা পাঠ্য বই সংস্কার করেছে সেটার মধ্যে আমরা দেখলাম বিভিন্ন রকম পতিতাবৃত্তি, এই ধরনের আজে বাজে ওয়ার্ড বিভিন্ন গল্পের মধ্যে ঢুকিয়েছে। সেটা আমি গত বছরে জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই সংস্কার হচ্ছে, একে তো হচ্ছে ছেলে মেয়েদের বইয়ের ভিতরে এই পতিতাবৃত্তিকে স্বাভাবিকায়ন করা বা এই ধরনের জিনিস যেগুলো আছে, আমি এগুলো ওয়ার্ড আসলে উচ্চারণ করতে আমার ভালো লাগে না। বাংলাদেশে অনেক সমস্যা, কিন্তু আলটিমেটলি সেই ট্রান্সজেন্ডার, সেই পতিতাবৃত্তি, এইগুলিই মনে হয় সংস্কার, এগুলো ছাড়া দুনিয়াতে কিছু নাই। এগুলি নিয়ে কথা বলতে আমারও ভালো লাগে না, বাট এটা একটা ওভারঅল একটা সিস্টেম বলতে পারেন। বাচ্চাদেরকে এগুলো শেখানো হবে, উপর দিকে এটাকে বৈধতা দেওয়া হবে। তারপরে আপনি দেখেন এই জুলাই আন্দোলন পরবর্তী সময় 2,09,40,000 টাকা ইন্ট্রিম গভর্নমেন্ট পতিতাদেরকে দিয়েছে, 10,000 টাকা করে পার পার্সন, এটা তাদেরকে দেওয়া হয়েছে। তারা নাকি জুলাই আন্দোলনে তারা আহত হয়েছে, ভালো কথা। জুলাই আন্দোলনে যারা আহত হচ্ছে তাদের তো একটা সিস্টেম আছে, তাদের হেল্প চাওয়া।
প্রথম কথা হচ্ছে আপনি পতিতাদেরকে এই কথা বলে আলাদা করে পতিতাদেরকে দিলেন কেন? তাদেরকে এই টাকা দিয়ে আপনি মানে ভালো পথে আনতে চাচ্ছেন, রিফরমেশন করছেন। রিফরমেশন করলে আমি হেল্প করতে পারি। আমি আপনাদেরকে একটা গল্প বলি। আমি যখন একটু ট্রিটমেন্টের জন্য থাইল্যান্ডে যাই, ওখানে একজন রাশিয়ান মহিলা আমার সাথে দেখা করেন। উনি বলছে যে তোমাদের দেশে আমি পতিতা যারা আছেন বা বাচ্চা বাচ্চা মেয়ে তারা নষ্ট হয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে সব ধরনের আমি ফাইন্যান্সিয়াল হেল্প আমি আনবো, তোমরা যদি ব্যবস্থা করতে পারো। মানে একজন সাদা রাশিয়ান মহিলা, উনি আমাদের দেশের এই অবস্থায় তারা সংকুচিত, যেদিকে হচ্ছে ইন্ট্রিম গভর্নমেন্ট এটাকে স্ট্যাবলিশ করার জন্য, এই মেয়েদেরকে আরও নষ্ট করার জন্য, মানে তাদেরকে হেল্প না করে তাদেরকে ধ্বংস করার পথ তারা ক্রিয়েট করছে। দেখেন বাংলাদেশের মেট্রোপলিটন আইন, এইখানেও বিভিন্ন আইনে, যেমন মেট্রোপলিটন ডিএমপি অর্ডিন্যান্স আর্টিকেল 74, বিভিন্ন আইন আছে, বিভিন্ন আইন যে পতিতাবৃত্তিকে এটাকে অবৈধ ঘোষণা করার, মানে ডাইরেক্ট না হলেও বিভিন্নভাবে অবৈধ জিনিসটা আছে। কিন্তু সেটাকেই ইন্ট্রিম সরকার কিভাবে তাদেরকে জাস্টিফিকেশন দিতে হবে। একটা এনজিও নাকি এসে দিয়ে দিয়েছে টাকা, এরকম হলে তো হবে না ভাই। এটা তো আমাদের রাষ্ট্রের টাকা, এটা তো আপনার আমার টাকা, এটা তো ওনার মানে যিনি দিয়েছেন এটা তো ওনাদের মানে ব্যক্তিগত সম্পত্তি না যে উনি দিয়ে দিলে আমাদের কাছ থেকে জবাবদিহিতা করতে হবে না। আর দিয়েছে কি হবে? এটা তো এক ধরনের মানে সংবিধান বিরোধী, আনকনস্টিটিউশনাল কাজ করেছে। এটার জবাবদিহিতা কাদের কাছে করতেছেন? আমরা খালি বলি সংস্কার, এই সংস্কার আমরা চাচ্ছি, কিন্তু হচ্ছে তো এই সংস্কার। আপনারা বলেন কাঠামোগত পরিবর্তন চান, কার কাছে চান ভাই কাঠামোগত পরিবর্তন? যারা এগুলি করবে। আপনারা বিভিন্ন জায়গায় শব্দের মার প্যাচে বিভিন্ন জায়গায় ভালো সংস্কারের মধ্যে কিছু একটা ঢুকাই দেয় কোনো একটা জায়গায়। আমরা কয়টা চ্যালেঞ্জ করব বলেন? কয়টা দেখাবো যে এইটা এখানে সমস্যা, ওইটা ওইখানে সমস্যা? কয়বার দেখাবো ভাই? এটা তো সাস্টেনেবল না আসলে। দেখেন আমার ছাত্রছাত্রীরা অনেকে আসে বলে, ভাই স্যার আমি কোনো ট্রিটমেন্ট পাচ্ছি না, মানে আমার ওষুধের টাকা এখনো পাই নাই, কি করা যায়? মানে আমাদের যারা আন্দোলন করে আহত হয়েছে তারা কোনো মানে হেল্প পাচ্ছে না, মানে পেতে কষ্ট হচ্ছে। আমি নিজে কখনো এই কোনো হেল্প চাই নাই। আমি কিন্তু খুবই অসুস্থ, শায়েক বলল আমি অসুস্থ, আমার এখন একটু প্রবলেম আছে। আমি কিন্তু সরকারের কাছ থেকে হেল্প চাই নাই, যদিও আমি এই আপনাদের জন্য আহত হয়েছি, দেশের জন্য আহত হয়েছি, তাও আমি হেল্প চাই নাই। কারণ আমি কিভাবে বুঝবো যে মানে আমাদের যথেষ্ট পরিমাণ টাকা আছে, যেখানে সরকার সব কিছুর মধ্যে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, কর বাড়িয়ে দিচ্ছে, আপনার পকেট থেকে আমার পকেট থেকে টাকা নিচ্ছে। একজন রিক্সাওয়ালা, একজন মানে সারাদিন খেটে খায়, তাদের বিস্কুট কেকের থেকে 5% থেকে 15% ট্যাক্স, 10% থেকে 15% বাড়ানো হয়েছে ট্যাক্স, কর, আমার টাকা। কিন্তু টাকাটা দিচ্ছে কাকে? এই যে পতিতাবৃত্তি কীভাবে বাংলাদেশে এস্টাবলিশ করা যায় এই সংস্কারে। যাই হোক, আমি বক্তব্য আর বেশি রাখবো না, কিন্তু কথা হচ্ছে যেই কয়জন ধরেন পতিতাদেরকে দিয়েছে, যাদেরকে দিয়েছে সেদেরকে সিলেকশন প্রসেস কীভাবে হলো? হয়তো বা এমন হতে পারে যে সিলেটে বা অন্য কোনো জায়গায় কেউ একজন আসলেই ভালো পথে আসতে চায়, তাদের হেল্প লাগবে, তাহলে সিলেকশন প্রসেসের মধ্যেই তো আপনি বৈষম্য করেছেন। আপনার ব্যক্তিগত সাথে যেই এনজিওর সাথে সম্পর্ক আছে তার কথাই আপনি দিয়েছেন। তো এখন আমরা দেখছি বৈষম্যর বাংলাদেশ। আমরা দেখছি যে এই রিফরমেশন যেগুলি হচ্ছে সেগুলোতে অনেক সমস্যা। তো রিফরমেশন এবং কাঠামোগত পরিবর্তন যদি চান, আপনারা খুব সাবধানে চান। আপনার কাঠামোগত পরিবর্তন ওরা করে দিবে, কিন্তু আপনি যেই পরিবর্তন করবেন দেখবেন আপনারা সবাই আর কোনো অধিকার আপনাদের নাই।